ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। শ্রম অধ্যাদেশ 2025-এর কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ। তাদের অভিযোগ, অধ্যাদেশে শ্রমিকের সংজ্ঞা নিয়ে সূক্ষ্ম কারসাজি করা হয়েছে। এতে করে যৌথ দর কষাকষিতে প্রতিনিধিত্ব, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ও চাকরি অবসানের প্রশ্নে মালিক শ্রমিক টানাপোড়েনের শঙ্কা আছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি এভাবেই জাতীয় সংসদে আইন আকারে পাশ হলে শিল্প কারখানায় মালিক শ্রমিক বিরোধ আরও বাড়বে বলেও শঙ্কা বিকেএমইএর। এসব নিয়েই তালিকাতায় আমাদের আজকের আলোচনার বিষয় শ্রম অধ্যাদেশ 2025, এখন আপত্তি কেন? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং ক্যাবের সভাপতি HM শফিকুজ্জামান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি শফিকুজ্জামান। আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। শুরুতেই যেটি জানতে চাই যে ক্ষতিপূরণ কাঠামো নিয়ে মূল আপত্তির আসলে কারণ কি বিকেএমইএর? হ্যাঁ, প্রথমত আমি ক্যাবের সভাপতি, বাট এখানে আসলে আমি আলোচনা করছি, আমি ফর্মার শ্রম সচিব হিসেবে। আমি যে অধ্যাদেশের কথা বলা হয়েছিল সেটি আমি যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় শ্রম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলাম তখনই এই অধ্যাদেশগুলোর মূল কার্যক্রমগুলো বা এটা করা হয়েছে। এখন আপত্তি আমাদের মালিক পক্ষ, সেটা বিকেএমইর হাতেম ভাই, উনি সভাপতি, উনি যে আপত্তি তুলেছেন এবং আমি হাতেম ভাইকে এখন দেখতেও পাচ্ছি। মূলত আপনার এই অধ্যাদেশ আপনারা জানেন বোধহয়, এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে একটি আইন, যেটি হলো শ্রম আইন, এটি একটি কিন্তু অন্য যে কোনো আইন থেকে একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্টটা কি? সেটি হলো যে এখানে 22টা আইনের কিন্তু সংমিশ্রণ এই শ্রম আইনটা। এবং এই শ্রম আইনটা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্ট, আমাদের দেশের অর্থনীতি, আমাদের এই সব কিছুর সাথে আমাদের খুবই আপনার ওতপ্রোতভাবে জড়িত। এবং এই আইনটার সাথে আরেকটি বিষয় আছে যে এই আইনের স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমাদের আন্তর্জাতিক পর্যায়ে, অর্থাৎ ILO সহ আমাদের সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন, ILO, এবং আমাদের আরেকটি সিঙ্গেল লার্জেস্ট মার্কেট আমেরিকা, এই সব কিছুর সাথে কিন্তু এটি কানেক্টেড। এখন এই আইনটা কিভাবে প্রণয়ন হয়, আপনার যে অধ্যাদেশ 133টা অধ্যাদেশ, সেটা প্রণয়ন কিভাবে হয়েছে, আর শ্রম আইনটা কিভাবে প্রণয়ন হয়েছে, এটি একটু ব্যাখ্যার বিষয় আছে। শ্রম আইনটা এটি কিন্তু এককভাবে সরকার প্রণয়ন করতে পারে না। আমি আরেকবার বলছি, সরকারের এককভাবে এটি প্রণয়নের ক্ষমতা নেই। এটি একটি ILO মডেল আছে, সেটি হলো ট্রাইপার্ট্রেট একটা বডি আছে, অর্থাৎ ত্রিপক্ষীয় পরামর্শক একটি বডি আছে। সেই বডিতে হাতেম ভাইদের মতো যারা বিজনেস লিডার, বিকেএমই, বিজেএমই, FBCCI, বিশেষ করে এমপ্লয়ার্স ফেডারেশন সহ 20 জন আপনার এই কমিটিতে কাজ করে মালিক পক্ষে। একইভাবে আমাদের বিভিন্ন শ্রমিক লিডাররা আছে, তাদের বিভিন্ন ফোরাম আছে। সেই শ্রমিক লিডারদের পক্ষ থেকে 20 জন শ্রমিক লিডার কাজ করে, আর 20 জন আপনার সেটা সরকারের পক্ষে, আমাদের শ্রম মন্ত্রণালয় সহ কনসার্ন মিনিস্ট্রি, যেমন আমাদের অর্থ থেকে শুরু করে বাণিজ্য থেকে শুরু করে আমাদের যেসব মিনিস্ট্রির সাথে এই শ্রমিকদের ইস্যু, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের ইন্ডাস্ট্রি, এই সব কিছু যেখানে জড়িত, সেখানে আপনার এই কমিটিটা, এবং এই কমিটিটা প্রতিটি বিষয়, এবং সেই শ্রম আইনটা কিন্তু অনেক বড় একটি আইন, এবং সেটা 22টা আইনের সংমিশ্রণ। প্রতিটা বিষয় আপনার যাচাই বাছাই হয় এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়, এবং সেটি ড্রাফটটা হয়, সেটা নিয়ে ঘন্টার ঘন্টা আপনার যত মিটিং দরকার সেগুলো করে, যেটা হয়েছে যে আপনার একটা টেকনিক্যাল কমিটি আছে, সেই টেকনিক্যাল কমিটি মিটিং করে। এরপরে আমাদের এই যে PCC যে বডিটা আছে, যার কথা বললাম 60 জনের যে বডি, সেখানে সমহারে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সর্বপক্ষ, এবং এই সমস্ত প্রসেস মেনটেন করে। এবং এখানে আমার সহ আলোচক হাতেম ভাই, উনি বিজনেস এন্টিটি থেকে বলছেন, তিনিও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জি, নিশ্চয়ই। আপনি যেহেতু আপনার সহ আলোচকের কথা বললেন, আমি একটু আপনার সহ আলোচকের কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আসলে এই বিষয়ে আমি একটু জানতে চাই যে মালিক পক্ষ কেন এই আইন পুনর্বিবেচনার দাবি তুলছে, আপনার কাছে একটু জানতে চাই মোহাম্মদ হাতেম। ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লাগলো যে শফিক ভাইরা আপনারা এখানে আজকে হাজির করছেন, কারণ শফিক ভাই
এই এই টোটাল এই প্রণয়নের পিছনে ওনার ভূমিকা ছিল অনেক, এবং উনি ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত ছিলেন। এবং শফিক ভাই বলবেন বিষয়টা, যে আমরা ট্রাইপার্ট্রিয়েট কনসালটেশন কমিটিতে যে বিষয়গুলি একমত হইলাম, সেটা পরিবর্তন কেন হইলো? শফিক ভাই যদি এটা একটু বলেন, বা বলবেন কিনা জানি না। শফিক ভাই তো নাই, উনি চলে যাওয়ার পরে পরিবর্তনটা হয়েছে, উনি থাকা অবস্থায় কিন্তু হয় নাই, এবং ফাইনালি ক্যাবিনেটে যাওয়ার আগেই কিন্তু এই আকামটা করা হয়েছে। সেখানে আমি যেই পয়েন্টগুলি, যেই 4-5টা পয়েন্ট আমি বিশেষ করে উল্লেখ করতে চাই। প্রথমত হলো শ্রমিকের সংজ্ঞা। শফিক ভাই সহ যেই ট্রাইপার্ট্রিয়েট কনসালটেশন কমিটির যেই মিটিংয়ে, সেখানে আমরা স্পষ্ট করে দিলাম যে ওখানে বলা ছিল উন্নয়নমূলক বা কারিগরি কাজে নিযুক্ত কোনো ব্যক্তি, তবে 2-49 খতে নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবে। তাইলে এই যে এখানে বললাম কোনো ব্যক্তি, আমরা ফাইনাল করলাম, শেষে এটা গিয়া ক্যাবিনেটে কেন গিয়া ওখানে ওই কারণিক কাজে নিযুক্ত কর্মচারী বা কর্মকর্তা হিসেবে যে নামেই অবহিত হোক না কেন সে শ্রমিক, এই এই যে লাইনটা, এটা ঢুকলো কেন, বা কিভাবে, কারা ঢুকেলো, কার স্বার্থে ঢুকেলো? হ্যাঁ, সেই প্রশ্নটা আসলে আমাদেরও, এটা কেন হলো, আমি আসলে কার কাছে জানবো উত্তরটা? আচ্ছা, এটা শফিক ভাই বলুক। আমি তো এটার প্রতিবাদ করলাম, এবং শফিক ভাই থাকা অবস্থায় কিন্তু এটা ঢুকে নাই, ঢুকছে ক্যাবিনেটে যাওয়ার পরে। এতে কি দাঁড়াচ্ছে? আচ্ছা দেখেন, আমি একটু এই জায়গাটা একটু এক্সপ্লেন করি। 2-49 গিয়ে কিন্তু বলতেছে যত রকমের আমাদের কর্মকর্তা আছে সবার তালিকা কিন্তু ওখানে আছে। কি বলছে ওখানে? বলছে নির্বাহী কর্মকর্তা, তারপরে বলছে ম্যানেজার মানে ব্যবস্থাপক, তারপরে বলছে ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত এবং প্রশাসনিক কাজে নিয়োজিত এবং তদারকি কর্মকর্তা। সবার কথাই কিন্তু ওখানে বলা আছে যে এরা মালিকের লোক। অর্থাৎ 2-49 ইয়েটা হলো মালিকের সংজ্ঞা, আর 2-65 এসে শ্রমিকের সংজ্ঞার মধ্যে তো আপনি একবার 2-49 বলতেছেন এই লোকগুলি সব হলো মালিকের লোক, আবার এখানে এসে বলতেছেন কর্মকর্তা বা কর্মচারী যে নামেই অবহিত হোক না কেন সে শ্রমিক। তাহলে কি দাঁড়াইলো? একদিকে আপনি আমাকে ওখানে দিলেন, সেফগার্ড দিলেন যে এরা শ্রমিক না, আবার এখানে এসে আবার বলতেছেন, একটা বিভ্রান্তি তৈরি করে দিলেন, তাইলে কি এরাও তাইলে শ্রমিক? এখন সমস্যাটা আমাদের দাঁড়ায় কোথায়? এই ধরনের যখন বিভ্রান্তি তৈরি করা হয়, আমাদের বাইরের অডিট যখন হয়, বাইরেরা তখন আইসা আমাদেরকে নানাভাবে প্রেশার ক্রিয়েট করে। তাইলে তোমার এই কর্মকর্তারাও তাহলে শ্রমিকের মতো, শ্রমিকের অংশ, এবং তারাও শ্রমিকের মতো এই সমস্ত কিছু পাবে। এখন আমাদের সমস্যা কোথায়? মনে করেন একজন কর্মকর্তা 1 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত বেতন আছে। কারণ এদেরকে যদি আমার এই শ্রমিকের মতো সার্ভিস বেনিফিট দিতে হয়, তাহলে তো আমার মানে প্রতিষ্ঠান 14 গোষ্ঠী যা আছে সব বিক্রি করে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না। কারণ তারা কিন্তু তাদের বেতনের সাথে প্রতি মাসেই, আপনি বলবেন যে তাহলে কি তারা 20 বছর চাকরির পরে কোনো কিছু পাবে না? হ্যাঁ, তারা প্রতি মাসেই সেই বেনিফিটটা নিয়ে যায়। কিভাবে? বাংলাদেশের একজন যেমন শফিক ভাই, সে একজন সচিব ছিলেন, বেতন কত পাইছেন? সর্বোচ্চ 80,000 টাকা। আর এই কর্মকর্তাগুলি তো 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত বেতন নিচ্ছে। তার মানে প্রতি মাসেই তারা তাদের বেনিফিট নিয়ে যাচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে তারা কি কি বেনিফিট পাবে এটা আমরা ডিফাইন করে দিই তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, সেই অনুযায়ী তারা প্রাপ্য হবে। তারা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য হবে না। দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার। তাইলে এখানে এই বিভ্রান্তি তৈরি করে এই যে জিনিসটা দিল, আমি উপদেষ্টা মহোদয়কে বলতে বাধ্য হয়েছিলাম যে পাট শিল্প একসময় বিলুপ্ত হয়েছে, পোশাক শিল্পের বিলুপ্তিটা আপনি শুরু করে দিয়ে গেলেন, এটা ওনাকে বলতে বাধ্য হয়েছে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে আসেন আপনি, শফিক ভাই, আপনি সহই আমরা আলোচনা করছিলাম যে রিজাইনের 27 ধারার বেনিফিটের মধ্যে আগে ছিল 5 বছরের পরে কেউ রিজাইন দিলে 14 দিনের একটা বেনিফিট পাবে, 10 বছর পর্যন্ত, 10 বছরের অধিক হলে 30 দিনের পাবে। আমরা এটা শ্রমিক নেতাদের অনুরোধে, শফিক ভাইদের অনুরোধে আমরা এটাকে আরেকটা স্টেপ নিচে নামাই করলাম। 3 বছর থেকে 5 বছর পর্যন্ত একটা স্টেপ, সেখানে 7 দিন, 5 বছর থেকে 10 দিন, 10 বছর হলে 15 দিন, 10 বছর থেকে 30 অ্যাবাভ হইলে সেটা হবে 30 দিন। আপনারা যেহেতু পুরো প্রক্রিয়ার সাথে আপনারা দুজন ছিলেন, আমাদেরকে বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং শফিকুজ্জামানের কাছ থেকে আমরা জানতে চাইবো বিষয়গুলো নিয়ে। আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি। আমি আরো 2টা পয়েন্ট দেওয়ার পরে আপনারা শফিক ভাইয়ের কাছে যাবেন। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের
নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের সাথে রয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং রয়েছেন AHM শফিকুজ্জামান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাতেম, আপনি আরো দুটি বিষয় বলতে চেয়েছিলেন। জি, আমি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, কারণ আমি AHM শফিকুজ্জামানের কাছে পুরো বিষয়টি আবার শুনতে চাই। হ্যাঁ, আমি বলি এরপর শফিক ভাই এটা ইয়ে করুক। আচ্ছা, আমরা ওই যেটা আমরা করলাম, আপনি দেখেন যে ওই যেটা আমি ছিলাম রিজাইন বেনিফিটের এখানে, সেখানে আমরা একটা ধাপ তৈরি করলাম নতুন 3 বছর থেকে 5 বছর পর্যন্ত। সেই ধাপটার মধ্যে ছিল 3 বছর নিরবিচ্ছিন্নভাবে যদি কেউ 3 বছর কাজ করে তাহলে 5 বছর পর্যন্ত সে প্রতি বছরের জন্য 7 দিন করে পাবে, আর 5 বছর থেকে 10 বছর হলে 15 দিন, 10 বছরের অধিক হলে 30 দিন। ওনারা এটা কি করলেন পরবর্তীতে, এটা কি মিস্টেক কিনা সেটা আমি বুঝি না, এটা শ্রমিক ভাই বলতে পারবেন। আরেকটা বিষয় কি, হ্যাঁ, যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করিয়া থাকেন তাহলে 7 দিনের মজুরি পাবেন, অর্থাৎ 3 বছর যে কমপ্লিট করলো, কমপ্লিট করে ছাড়লে সে 7 দিন করে পাবে। আবার পরের লাইনে গিয়ে বলতেছে যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম চাকরি অবিচ্ছিন্নভাবে কাজ করিয়া থাকেন তাহলে 15 দিনের পাবেন। বুঝতে পেরেছি। আপনি সামগ্রিক বিষয়টা আসলে উপস্থাপনের চেষ্টা করছেন। AHM শফিকুজ্জামান, একটু আপনার কাছে আমি একটু আসতে চাই। এই যে সামগ্রিক বিষয়গুলো যে কথা বলা হলো, মোহাম্মদ হাতেম ভাই বললেন, একটু আপনার কাছে জানতে চাই বিষয়গুলো নিয়ে। আমি আরেকটা পয়েন্ট একটু দিয়ে নেই, এরপরে যাক। আপনার ওই যে প্রভিডেন্ট ফান্ড পরিষ্কারই সারা ওয়ার্ল্ডে সবকিছুতেই সিস্টেম হলো মিনিমাম একটা কর্ম শেষ করলে পরে সে প্রভিডেন্ট ফান্ড পায়, অর্থাৎ ঢুকেই কেউ প্রভিডেন্ট ফান্ড পায় না, মিনিমাম 2 বছর 3 বছর। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন। আচ্ছা, আমি একটু শফিকুজ্জামানের কাছে আসতে চাই। তারপরে শফিক ভাই আমাদেরকে ক্লিয়ার বলছিলেন এটা প্রগতি স্কিমে যাবে, আমাদেরকে এটা পাবে না, কিন্তু এখন যেটা করা হয়েছে এটা আমাদের কাছে 2টা প্রভিডেন্ট ফান্ডের মেইনটেইন করার বিধান জারি করা হয়েছে। আপনারা অনলাইনে না থেকে সরাসরি থাকলে অনুষ্ঠানে খুবই ভালো হতো মনে হয়। শফিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আসলে আমি হাতিম ভাই অনেকগুলো বিষয় আসছে, যেহেতু সময় স্বল্পতা আমি স্পেসিফিক একটু বলি আমরা কিভাবে এই অর্ডিন্যান্সটা করেছি। আমি অ্যাকচুয়ালি 31 আগস্ট পর্যন্ত 2025-এর শ্রমের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের। মূলত তাদের দুই পক্ষে মিলে 102টা পয়েন্ট ছিল যেখানে আলোচনার জন্য। 102টা পয়েন্টের মধ্যে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে, সেই টেকনিক্যাল কমিটি প্রতি মিটিংয়ে 6 থেকে 8 ঘন্টা সময় খরচ করে তারা 8টা থেকে 9টা মিটিং করেছে, এবং এই মিটিং এর ফলে আমাদের 80টা বিষয় নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের এই টেকনিক্যাল কমিটি 22টা ডিসপিউট ছিল, যে বিষয়গুলো হাতিম ভাই কিছু বলার চেষ্টা করেছে। এই 22টা নিয়ে আমরা TCC, যেটা 60 জনের যে মিটিং, 3 পক্ষর সমহারে 20 জন করে, সেখানে আমরা 6টা মিটিং করে ফাইনাল করে আসছিলাম। সেটি কি আপনার এখানে এই যে 22টা ডিসপিউট আছে সেটি উভয় পক্ষের সাথে প্রতিটা মিটিং এ আপনার 6, 7, 8 ঘন্টা করে আলোচনা হয়েছে। করিডোরে আমরা একটা ফাইনাল একটা ভার্সন করে এসেছিলাম। সেখানে শ্রমিকের সংখ্যার কথা বলেছে, এটা দুই পক্ষ ক্লিয়ার করা হয়েছে। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন যে সংখ্যাটা, সেটি হলো হাতিম ভাই এখানে বলেন নাই, সেটা কি সংখ্যা হবে না পার্সেন্টেজ হবে, এই বিষয়ে আমরা একটা ফর্মুলা দিয়ে আসছিলাম। যে গার্মেন্টসে আপনার যেখানে 30,000 40,000 কাজ করে, সেখানে আপনি কত সংখ্যা, সেটা যদি পার্সেন্টেজ থেকে সংখ্যায় করেন তাহলে সেটি কত হবে, এটা নিয়ে আমরা একটা ফর্মুলা দিয়ে আসি। ছুটির কথা বলেছেন, এর বাইরে যেটা সার্ভিস বেনিফিট, এটা নিয়ে অনেক বিষয়ে এই আলোচনা ছিল, ডিসপিউট ছিল, কিন্তু আমরা একটা সমাধানে আসছিলাম। আরেকটি হাতেম ভাই বলেন নাই, দুর্ঘটনা কোথায় হবে, আপনার যদি ওয়ার্কিং প্লেসে দুর্ঘটনা হয় অথবা সে বাড়ি থেকে কারখানায় আসার পথে, এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছিল। ইনক্রিমেন্টের বিষয়ে আমরা একটা, যখন শ্রমিক আন্দোলন চললো আপনার মনে আছে 24 সেপ্টেম্বরে, তখন আমরা 5% ইনক্রিমেন্ট হাতেম ভাইদের সাথে বসে আমরা 9% করেছিলাম। কিন্তু ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরি যে বোর্ড আছে তারা প্রতি 5 বছর পর পরে এই ন্যূনতম মজুরিটা ঠিক করে। সেখানে আমাদের যে ইনফ্লেশন হয়, আমাদের মূল্যস্ফীতি হয়, সেটার জন্য আমরা একটা ক্যালকুলেট করে আমরা ইনক্রিমেন্টের সাথে ন্যূনতম মজুরি এটি বছর কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেগুলো বলে এসেছি। শফিকুজ্জামান, আমার একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, শেষ করি আমি একটু সংক্ষেপে 1-2 মিনিট। সেখানে প্রভিডেন্ট ফান্ড থেকে আমরা ন্যাশনাল যে আমাদের যে পেনশন স্কিম, সেখানে প্রগতি থেকে শুরু করে কিভাবে করার কথা ছিল। এখানে 3টি বিষয় একটা বাইন্ডিং ছিল আমাদের বাইরে,
আইএলওর একটি রোড ম্যাপ ছিল, যেটা আমরা সিগনেচার করেছি। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাকশন প্ল্যান ছিল এবং আমেরিকার আপনার 11 পয়েন্ট ছিল, সেটাকে অ্যাডজাস্ট করে আমাদের এগুলো করতে হয়েছে। সেখানে একটা শর্ত ছিল, আমাদের বিরুদ্ধে আইএলওতে একটা মামলা আছে, আমরা যদি এই আইনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে পারি তাহলে কিন্তু এই মামলাটা তারা প্রত্যাহার করবে 26 ধারায়। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি, এগুলো আলোচনা করে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ এবং আমাদের আইএলও কনভেনশন ব্রেক করে তারা এই মিটিংয়ে তাদেরকে উপস্থিত রেখে হাতেম ভাইদের চরম বিরোধ ছিল। তারপর আমরা অ্যাডজাস্ট করে সুন্দর একটা আলোচনা করে আমি 31শে আগস্ট যখন আমি পিআরএলে চলে আসি এটা করে আসলাম। এরপরে যে ঘটনাগুলো ঘটছে আমি যদি বলি, আমি শ্রম মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসেবে আনফরচুনেট, অর্থাৎ এখানে তিনটা পক্ষ একটা পক্ষকে ডিপ্রাইভ করে পরবর্তীতে যে আরো এইটা পরিবর্তন হলো, তাতে যেটা হচ্ছে সেটা আমাদের যেটা গার্মেন্টসের মতো আমাদের টোটালি 84% যারা এক্সপোর্ট করে সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আপনার এই আইনের আলোকে আপনার ড্যামেজ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। শ্রমিকদের প্রোটেকশনের বদলে শ্রমিক আন্দোলনটাকে আননেসেসারি আন্দোলন, স্ট্রাইক, এটাকে উস্কানি দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। এবং আমাদের যারা মানে ডেভেলপমেন্টের পার্টনার বলি অথবা আমাদের যারা বিদেশি যারা কর্তা, আইএলও যদি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন এবং ইউএসএ, তারা আমাদেরকে এটা টুলস হিসাবে ব্যবহার করবে যাতে আমাদের এই গার্মেন্টসটা শেষ হয়ে যায় এবং হাতেম ভাইরা যে প্রফিটটা পেত, যে সিএম আপনার কমতে কমতে নেগেটিভ গ্রোথ রেটে চলে গেছে, এই ইন্ডাস্ট্রি যাতে আমাদের 50-60 লক্ষ লোকের কর্মসংস্থান এবং আমাদের ইকোনমি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা এক্সপোর্ট, অর্থাৎ যেখানে আমাদের $40 বিলিয়ন এক্সপোর্ট হয়, সেইটা আপনার আসলে ড্যামেজ হওয়ার আশঙ্কা আছে। এখন আমি আমার প্রপোজাল হলো হাতেম ভাইদের কাছে, আপনারা ইমিডিয়েট অর্ডিন্যান্সটা আইনে যাবে খুব শিগগিরই, এই জন্য আপনারা ইমিডিয়েট এই বিষয়টি একটি নির্বাচিত সরকার তাদের কাছে আপনারা তুলে ধরেন। আমাদের কথা আমাদের নিশ্চয়ই আসলে আলোচনার পরিসরটা অনেক বড়, আমারও বেশ কিছু প্রশ্ন ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে করা গেল না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের ইসলামী ব্যাংক তালিকায় যুক্ত হওয়ার জন্য। একদমই আমাদের আজকে সময় নেই। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে রেবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।